হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের মুভিতে আমরা একটি সত্য ঘটনা সম্পর্কে জানব, যেখানে একটি মামলার আদলে উঠে এসেছে ৯০-এর দশকে আমেরিকার বর্ণবাদ, সাম্প্রদায়িক বৈষম্য আর পুঁজিবাদের গল্প। এই গল্পে গ্যারি নামের একজন লয়ার জেরেমি নামের এক ভদ্রলোকের হয়ে $100 মিলিয়ন একটি কেস ফাইট করেন, অথচ সেই কেসটির ভ্যালু শুরুতে ছিল মাত্র $6 মিলিয়ন। মূলত জেরেমির কেসটি ছিল তৎকালীন আমেরিকার সবথেকে পাওয়ারফুল ফিউনারাল সার্ভিস কোম্পানি লয়েন গ্রুপের বিপক্ষে, যারাও কিনা তাদের পক্ষে হায়ার করেছিল তৎকালীন বিখ্যাত লয়ার মেমকে। কিন্তু কি এমন হয়েছিল যে জেরেমির মতো একজন ছোটখাটো মানুষ লয়েনের মতো এত বড় গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল? কেনই বা কেসের ভ্যালু $6 মিলিয়ন থেকে $100 মিলিয়ন হয়ে গেল? আর কিভাবেই বা জেরেমির লয়ার গ্যারি এত শক্তিশালী গ্রুপের বিপক্ষে কেস ফাইট করেছিল? শেষ পর্যন্ত ঠিক কে জিতেছিল সেই কেসে, আপনারা কি কোনো ধারণা করতে পারেন? আসলে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর জানতে চলুন দেখে আসি 2023 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় থ্রিলার মুভি দ্য বুরিয়ালের গল্প। মুভির শুরুতে আমরা 1995 সালে আমেরিকার ন্যাশনাল ব্যাপটিস্ট চার্চে এই মুভির অন্যতম প্রধান চরিত্র গ্যারিকে দেখতে পাই। সে সেখানে থাকা কৃষ্ণাঙ্গ কমিউনিটির সবাইকে উদ্দেশ্য করে একটি ধর্মীয় ভাষণ দিচ্ছিল। ন্যাশনাল ব্যাপটিস্ট চার্চ মূলত পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা কৃষ্ণাঙ্গদের দ্বারা পরিচালিত একটি চার্চ চেইন। তো গ্যারির বক্তৃতা শেষ হওয়ার পর সেখানকার সবাই খুশি হয়ে হাততালি দেয় এবং গ্যারিকে অভিবাদন জানায়। এখানে দর্শকদের মাঝে গ্যারির ওয়াইফ গ্লোরিয়াকেও দেখা যায়। অন্যদিকে আমেরিকার মিসিসিপি শহরে 75 বছরের বৃদ্ধ জেরেমিকে দেখা যায়। জেরেমির জন্মদিন উপলক্ষে তার 13 জন সন্তান এবং 24 জন নাতিনাতনি সবাই একত্র হয়েছে। তবে সেখানে জেরেমিকে খুশি হওয়ার বদলে একটু চিন্তিত হতে দেখা যায়, কারণ সে মৃত্যুর আগে যে কাজটা তার পরিবারের জন্য করতে চেয়েছিল সেই কাজটাই তাকে প্রতি মুহূর্ত ভাবিয়ে চলেছে। যাই হোক, এখান থেকে সিন শিফট হয়ে আমরা গ্যারিকে একটা কেস ফাইট করতে দেখতে পাই। সে তার এক কৃষ্ণাঙ্গ ক্লায়েন্টের পক্ষ হয়ে আমেরিকার বড় একটা ফুড কোম্পানির বিরুদ্ধে $75 মিলিয়ন একটি কেস ফাইট করছিল। কেসে যখন গ্যারি তার ক্লায়েন্টের পক্ষ হয়ে কথা বলছিল, তখন জেরেমি এবং তার পার্সোনাল লয়ার হ্যালকে কোর্টে প্রবেশ করতে দেখা যায়। তাদের সামনেই গ্যারি একের পর এক লজিক দিয়ে কেস নিজের পক্ষে নিয়ে যেতে থাকে। গ্যারি প্রথমে নিজের ক্লায়েন্টের দোষগুলো সব নিজেই বলতে থাকে, যাতে করে প্রতিপক্ষ লয়ার সেগুলো নিয়ে আর বাড়তি কথা বলতে না পারে। এরপর সে যখন নিজের ক্লায়েন্টের পক্ষে ফাইনাল লজিক দেয়, তখন কোর্টের সবাই তুমুল উৎসাহে হাততালি দিতে থাকে। গ্যারির লজিক দেওয়ার ধরন দেখে জেরেমি পুরো অবাক হয়ে যায়। তো গ্যারির চলমান কেস শেষ হওয়ার পর জেরেমি এবং হ্যাল গ্যারির অফিসে যায় তার সাথে দেখা করতে। জেরেমির সাথে কৃষ্ণাঙ্গ একজনকে দেখে গ্যারি খুব খুশি হয়। আসলে তৎকালীন আমেরিকায় বর্ণবাদের বেশ চর্চা ছিল, তাই মানুষ নিজের গায়ের রঙের অন্য একজনকে দেখলে বেশ খুশি হতো। গ্যারি জেরেমির সাথে নিজের সহকর্মী রেজির পরিচয় করিয়ে দেয় এবং কেসের ব্যাপারে বিস্তারিত জানতে চায়। জেরেমি যখন বলে যে তার কেসটা কন্ট্রাক্ট লয়ের কেস, তখন গ্যারি একটু হতাশ হয়ে যায়, কারণ গ্যারি মূলত পার্সোনাল ইনজুরি কেস ফাইট করার জন্য বিখ্যাত। দলিল, কন্ট্রাক্ট এইসব ধরনের কেস নিয়ে তার তেমন কোনো অভিজ্ঞতা নেই। গ্যারি তাই এই কেস সম্পর্কে আর আগ্রহ না দেখালেও হ্যালের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত সে শুনতে রাজি হয়। তো জেরেমি তখন তার বিজনেস, পরিবার এবং এই কেসের বিস্তারিত বলতে থাকে। আর এখানেই মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে জেরেমি আসলে ওকিফ ফিউনারাল হোম নামে আমেরিকার মিসিসিপি শহরে একটি ফিউনারাল হোম সার্ভিস চালায়, যেটার আন্ডারে 8টা ফিউনারাল হোম এবং একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। জেরেমির এই বিজনেসটি তাদের ফ্যামিলি বিজনেস হিসেবে 100 বছরের বেশি সময় ধরে চলে আসছে। জেরেমিও চায় তার 13 জন সন্তানের জন্য এই বিজনেসটি ভালো একটা অবস্থায় রেখে যেতে, কিন্তু বছরখানেক আগে সে এই বিজনেস নিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। বিজনেস সামাল দিতে জেরেমিকে বেশ কিছু জায়গা থেকে লোন নিতে হয়, আর তার ফান্ডেও টাকার সংকট দেখা দেয়, যার কারণে মিসিসিপি স্টেট ইন্স্যুরেন্স কমিশন জেরেমিকে একটা ওয়ার্নিং দিয়ে যায় যে কোনো কারণে জেরেমি যদি তার ফাইন্যান্সিয়াল অবস্থার উন্নতি করতে না পারে, তাহলে স্টেট ইন্স্যুরেন্স কমিশন ধরে নেবে যে জেরেমি একসাথে এতগুলো ফিউনারাল হোম চালাতে ব্যর্থ। আর যদি এটাই হয়, তাহলে জেরেমিকে তার বিজনেস পার্মানেন্টলি বন্ধ করে দিতে হবে। ওয়ার্নিং পাওয়ার পর জেরেমি এই ব্যাপারে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে তার পার্সোনাল লয়ার এবং বিশ্বস্ত বন্ধু মাইকের কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য। মাইক সবকিছু শুনে বলে, যেহেতু তুমি একসাথে এতগুলো ফিউনারাল হোম সামলাতে পারছো না, তাই তুমি চাইলে কিন্তু কয়েকটা বিক্রি করে দিতে পারো।
এতে করে তোমার বিজনেসের প্রেশারও কমবে, আর এগুলো বিক্রির টাকা দিয়ে তুমি তোমার বাকি ফিউনারাল হোমগুলো ভালোভাবেই চালাতে পারবে। জেরেমি তখন জিজ্ঞেস করে যে তার এই অবস্থায় কে তার ফিউনারাল হোম কিনবে। উত্তরে মাইক বলে লয়েন গ্রুপ নামে আমেরিকার নামকরা একটা গ্রুপ আছে যারা পুরো আমেরিকা জুড়ে ফিউনারাল হোম কিনছে। তাদের মাল্টি-বিলিয়ন ডলারের বিজনেস আছে পুরো দেশে। তুমি চাইলে তাদের সাথে কথা বলতে পারো। জেরেমি প্রথমে এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় পড়লেও তার ফ্যামিলির কথা ভেবে বিজনেসের একটা অংশ বিক্রি করতে রাজি হয়ে যায়। লয়েনের সাথে দেখা করার দিন জেরেমি হ্যালকে তার পার্সোনাল লয়ার টিমে যুক্ত করে এবং মাইকের সাথে হ্যালের পরিচয় করিয়ে দেয়। হ্যালকে দেখে মাইক একটু হতাশ হয়, কারণ সে কখনো ভাবেনি তার শ্বেতাঙ্গ বন্ধু জেরেমি একজন কৃষ্ণাঙ্গ লয়ারকে তাদের টিমে নিবে। যাই হোক, লয়েন গ্রুপের সেই সিইও রে লয়েনের সাথে দেখা করতে জেরেমি, হ্যাল এবং মাইককে নিয়ে কানাডা যায়। সেখানে তারা একটা বিশাল ইয়টে বসে বিভিন্ন ধরনের দামি খাবার খেতে খেতে বিজনেস ডিল করে। লয়েন কথা বলতে বলতে জানায় আমেরিকার কোন কোন অংশে বেশি বৃদ্ধ মানুষ আছে, কোন অংশে মৃত্যুর হার বেশি, সেই সম্পর্কে লয়েন বেশ ভালোই ধারণা রাখে। তবে সে যখন মৃত মানুষদের তার বিজনেসের প্রোডাক্ট বলছিল, তখন জেরেমি এবং মাইক একটু অবাক হয়। তো এরপর লয়েন জেরেমিকে অফার করে তার 8টা ফিউনারাল হোম থেকে 3টা সেল করার জন্য। জেরেমি লয়েনের প্রস্তাবে রাজি হয়, তবে সে বলে যে তুমি শুধু ফিউনারাল হোমই চালাবে, কিন্তু কোনো প্রকার ইন্স্যুরেন্স বিজনেস মিসিসিপিতে করতে পারবে না। লয়েন এই ব্যাপারটা মন থেকে মানতে না পারলেও সে জেরেমির প্রস্তাবে রাজি হয় এবং ডিল ফাইনাল করে সেখান থেকে চলে আসে। এদিকে ডিল সাইন করার 4 মাস পরেও লয়েন গ্রুপের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স আসছিল না। জেরেমি তখন এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ ইতিমধ্যে স্টেট কমিশন থেকে তাকে বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়ে গিয়েছে। হেল তখন জেরেমিকে বলে যে আমার মনে হচ্ছে লয়েন ইচ্ছা করেই দেরি করছে, যাতে করে স্টেট কমিশন তোমার বিজনেস বন্ধ করে দেয় আর সেই মৃতপ্রায় বিজনেসকে লয়েন নামমাত্র মূল্যে কিনে নিতে পারে। যেহেতু আমরা অলরেডি তাদের সাথে বিজনেস ডিল করেছি, তাই অন্য কারো কাছে ফিউনারাল হোম সেল করার অপশনও নেই। কিন্তু মাইক হ্যালের কথা মানতে চায় না। সে বলে যে লয়েন কোম্পানি হয়তো অন্য কোনো কারণে দেরি করছে। এটা নিয়ে মাইক এবং হ্যালের মধ্যে এক ধরনের তর্ক শুরু হয়। জেরেমি তখন তাদের থামিয়ে দিয়ে বলে অনেক হয়েছে, আমি এখন লয়েন গ্রুপের বিরুদ্ধে মামলা করব। তো যেই কথা সেই কাজ। সত্যি সত্যি জেরেমি মিসিসিপির হাইএন্ডস কাউন্টি কোর্টে লয়েন গ্রুপের বিপক্ষে কেস ফাইল করে। সেদিন রাতেই হ্যাল জেরেমির সাথে দেখা করে এবং গ্যারির লাইফস্টাইল নিয়ে তৈরি করা একটি ভিডিও জেরেমিকে দেখায়। সেখানে দেখা যায় গ্যারি কিভাবে একটা দরিদ্র পরিবার থেকে সংগ্রাম করে উঠে এসেছে। যেই আমেরিকা কৃষ্ণাঙ্গদের দেখতে পারে না, গ্যারি সেই আমেরিকার বুকেই বিশাল ম্যানশন আর মাল্টি-মিলিয়ন ডলারের প্রাইভেট জেট কিনেছে। সে এখন প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের কেস ফাইট করে। শুধু তাই নয়, গ্যারি গত 12 বছরে একটাও কেস হারেনি। হেল জেরেমিকে এই ভিডিও দেখিয়ে বলে আমাদের কেসের জন্য আমরা এই লয়ারকেই হায়ার করতে পারি, কারণ আমরা যে কোর্টে মামলা দাখিল করেছি সেই কোর্টের জুরি বোর্ডের 70% বিচারক হচ্ছে কৃষ্ণাঙ্গ। তাই আমরা যদি একজন কৃষ্ণাঙ্গ লয়ার হায়ার করি তাহলে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো। হ্যালের কথা মতো জেরেমি গ্যারিকে হায়ার করতে রাজি হয় এবং তার একটা কেস ফাইট করা দেখতে তার অফিসে আসে। যাই হোক, এতক্ষণ ধরে সবকিছু শোনার পর গ্যারি বলে যে লয়েন গ্রুপ যেটা করেছে সেটা নিশ্চয়ই অন্যায়, তবে আনফর্চুনেটলি আমি তোমার কেসটা নিতে পারবো না, কারণ প্রথমত আমি শুধুমাত্র পার্সোনাল ইনজুরি নিয়ে কাজ করি, আর দ্বিতীয়ত তোমরা যে কেসটা করছো সেটা $6 মিলিয়ন কেস। আমি এত কম টাকার কেস ফাইট করি না। গ্যারি না করে দেওয়ায় জেরেমি হ্যালকে নিয়ে সেখান থেকে চলে আসে। তবে গেটের কাছে এসে হ্যালের কিছু একটা মনে পড়ে এবং সে জেরেমিকে রেখে আবার গ্যারির অফিসে যায়, আর এখানেই মুভির মোড় ঘুরে যায়। হ্যাল মূলত গ্যারিকে আবার রিকোয়েস্ট করে বলে যে জেরেমি একজন যোদ্ধা, সে দেশের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছে, সে নিজের স্টেটে 2 বার মেয়রও ছিল, এমনকি সে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল বর্ণবাদী গ্রুপ কু ক্লাক্স ক্লানের বিরুদ্ধে সোচ্চার ছিল। আমরা কিন্তু চাইলেই এই রেফারেন্স ব্যবহার করে কোর্টের কাছে জেরেমির সততা প্রমাণ করতে পারি। আর তুমি বলেছ এটা ছোট কেস, কিন্তু তুমি চাইলেই এই কেসটা আরো অনেক বড় করতে পারো, কারণ লয়েন গ্রুপের নেট ওর্থ $3 বিলিয়ন বেশি। তাই তুমি যদি এই কেসটা জিততে পারো তাহলে বিশ্বের নাম করা সব লয়ারের তালিকায় তোমার নামও অ্যাড হবে। হ্যালের কাছ থেকে সবকিছু শুনে গ্যারি এবার রাজি হয় এবং মিটিংয়ের ডেট ফিক্স করে। মিটিংয়ের দিন সকালে জেরেমি আগে থেকেই মাইকের অফিসে যায় এবং মাইককে সবকিছু বুঝিয়ে রাখে, কিন্তু মাইক তবুও পুরো ব্যাপারটা মানতে চাইছিল না, কারণ সে অলরেডি হ্যালের মতো একজন কৃষ্ণাঙ্গ লয়ারের সাথে কাজ করছে। এখন যদি আরও একদল কৃষ্ণাঙ্গ লয়ার এসে জুড়ে বসে তাহলে সে সেটা মানতেই পারবে না।
যাই হোক, জেরেমি তবু কোনোরকম বুঝিয়ে মাইককে রাজি করে এবং গ্যারির টিম আসলে সবাই সবার সাথে পরিচিত হয়ে নেয়। এরপর মাইক বলে যে আমরা যেহেতু মামলা করেছি তাই আমাদের মূল কন্ট্রাক্টের থেকে 2 মিলিয়ন বেশি অর্থাৎ $8 মিলিয়ন দাবি করব। কিন্তু গ্যারি তাকে থামিয়ে দিয়ে বলে আমরা এত কমে সেটেল হব না। যেহেতু সে আমাদের হয়রানি করেছে এবং আমাদের অসহায়ত্বের সুযোগ নিতে চেয়েছে, আমরা তাই তার বিরুদ্ধে $100 মিলিয়ন কেস করব। গ্যারির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মাইক তো কোনোভাবেই এটা মানতে পারে না। সে বলে যে এত বিশাল অ্যামাউন্ট দাবি করলে কোর্ট আমাদের কেসটাকে খুবই হাস্যকর মনে করবে। কেসের ভ্যালু নিয়ে গ্যারি আর মাইকের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। জেরেমি তখন তাদের থামিয়ে দেয় এবং মাইককে আলাদা ডেকে নিয়ে বলে আমি এই কেসের জন্য গ্যারিকে লিড অ্যাটর্নি রাখতে চাই, তুমি একটু কনসিডার করো। তো সব ঠিক হওয়ার পর গ্যারি $100 মিলিয়ন ভ্যালু ধরেই কেস ফাইনাল করে এবং এই বিষয়ে লয়েন গ্রুপের কাছে চিঠিও পাঠায়। চিঠি পাওয়ার পর কেসের অ্যামাউন্ট দেখে লয়েন গ্রুপের সবাই হাসতে থাকে। লয়েন তার লয়ারদের জিজ্ঞেস করে যে জেরেমি কি দেখে গ্যারিকে হায়ার করলো। উত্তরে তার এক লয়ার বলে তারা যেখানে কেস করেছে সেখানে 70% কৃষ্ণাঙ্গ বিচারক, তাই হয়তো তারা গ্যারিকে হায়ার করেছে। এটা শোনার পর লয়েন নিজের টিমকে নির্দেশ দেয় কৃষ্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ডের সবচেয়ে ফেমাস লয়ারকে হায়ার করতে। লয়েনের কথা মতো তারা মেইমকে হায়ার করে, যে কিনা আমেরিকার টপ ল কলেজ থেকে পড়েছে এবং নামি দামি বেশ কিছু কেস জিতেছে। কেসের আগের দিন জেরেমি গ্যারির সাথে তার প্রাইভেট জেটে করে হাই এন্ড শহরে যায়। যাওয়ার পথে জেরেমি গ্যারির কাছে জানতে চায় যে সে কেন লয়ার হতে চেয়েছে। গ্যারি তখন আমেরিকান বর্ণবাদের একটা তিক্ত সত্য তুলে ধরে। সে বলে যে ছোটবেলা থেকে আমি একের পর এক ঘৃণা, অবহেলা এবং অপমানের শিকার হয়েছি, কারণ আমার গায়ের রং কালো। কিন্তু কয়েক বছর আগে আমার সাথে যেটা ঘটেছে সেটা সবকিছু সীমা ছাড়িয়ে গিয়েছে। কয়েক বছর আগে আমি আমার পরিবারের সাথে আমেরিকার এক অংশ ছেড়ে অন্য অংশে একটা বাড়ি কিনি, সেখানে শিফট হওয়ার জন্য। ফোনে আমি সবকিছু ফাইনাল করে রেখেছিলাম, কিন্তু সবকিছু গুছিয়ে আমি যখন ফাইনালি সে বাড়িতে উঠতে যাই তখন তারা আমার সব ডিল ক্যান্সেল করে দেয়, কারণ আমি কৃষ্ণাঙ্গ। তখন আমি সব হারিয়ে এক প্রকার পথে বসে গিয়েছিলাম। এরপর আমার যা সঞ্চয় ছিল তার সব কিছু দিয়ে আমি একটা প্রাইভেট ল কলেজে পড়ি। আমার মনে একটাই লক্ষ্য ছিল, সেই প্রপার্টি সেলিং কোম্পানিকে পথে বসানো। সেই লক্ষ্য পূরণের মাধ্যমে আমার এই প্রফেশনে আসা। গ্যারির লড়াই করার মনোভাব দেখে জেরেমি খুব খুশি হয়। এদিকে মাইকের টিম যখন একসাথে হয়ে আলোচনা করতে থাকে যে এই কেসে তাদের হারার চান্স কতটা বেশি, গ্যারি তখন হ্যালকে নিয়ে প্রথমে মেইমদের কাছে এক বোতল দামি শ্যাম্পেন পাঠায়। এরপর সে পার্সোনালি মেইমের সাথে বসে কথা বলার চেষ্টা করে। তার উদ্দেশ্য ছিল মেইম কেমন লয়ার সেটা পরখ করে দেখা। তাই সে টিভিতে একটা কেস দেখিয়ে মেইমের কাছে সেই কেসের ব্যাপারে মতামত জানতে চায়। মেইমের সাথে গ্যারির মতামতের খুব একটা মিল দেখা না গেলেও মেইম যাওয়ার সময় গ্যারিকে তার শ্যাম্পেনের বদলে বিয়ার কিনে দিয়ে যায় এবং বলে যায় যে ট্রায়ালের দিন মেইম তার আসল রূপ দেখাবে। যাই হোক, ট্রায়ালের দিন গ্যারি এবং মেইম দুজনেই বেশ প্রস্তুতি নিয়ে আসে এবং কোর্টে এসে নিজেদের পক্ষে লজিক দেওয়ার চেষ্টা করে। গ্যারি বিচারককে উদ্দেশ্য করে বলে যে লয়েন গ্রুপ ইচ্ছা করেই এমনটা করেছে তাদের বাজে ইন্টেনশন থেকে, আর মেইম প্রমাণ করার চেষ্টা করে যে লয়েন গ্রুপ ইচ্ছা করে কিছুই করেনি, বরং জেরেমি অধৈর্য হয়ে গিয়েছে এবং লয়েন কোম্পানির টাকা দেখে লোভে পড়ে কেস করেছে। ট্রায়ালের প্রথম দিন কোনোরকম ফাইনাল ডিসিশন ছাড়াই কোর্ট মুলতবি হয়। এরপর পরের সপ্তাহে যেদিন কেসের ডেট ছিল তার আগের দিন রাতে গ্যারি বলে যে আমরা জেরেমিকে কাঠগড়ায় তুলব জেরা করার জন্য, যেখানে আমি এবং মেম দুজনেই জেরেমিকে প্রশ্ন করার সুযোগ পাব। যেহেতু জেরেমি একজন যোদ্ধা এবং সৎ মানুষ, আমরা সেটাই কোর্টের সামনে তুলে ধরার চেষ্টা করব। গ্যারির কথা শুনে সবাই তাকে থামানোর চেষ্টা করে এবং বলে যে এত তাড়াহুড়ো করে জেরেমিকে কাঠগড়ায় তোলার কিছুই নেই। গ্যারি তবুও সবার কথা অমান্য করে জেরেমিকে কোর্টে তুলে। সে কোর্টের সবার সামনে জেরেমির সততা এবং সাহসিকতা তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করে যে তার কোনো বাজে ইন্টেনশন ছিল না। কিভাবে সে কু ক্লাক্স ক্লান গ্রুপের সাথে ফাইট করেছে সেটাও গ্যারি তুলে ধরে। কিন্তু মেম যখন জেরেমিকে প্রশ্ন করে তখন সে সবার সামনে এটা প্রমাণ করার চেষ্টা করে যে জেরেমি যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকে তাহলে ঋণের দায়ে কেন মিসিসিপি স্টেট কমিশন তার বিজনেসের লাইসেন্স সাসপেন্ড করে দেয়। নিশ্চয়ই জেরেমির ক্যারেক্টারিস্টিকে বড় কোনো ঝামেলা আছে। আদালতে সবার সামনে গ্যারি বা জেরেমি কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারে না, যার ফলে সবার সামনে জেরেমিকে অপমানিত হতে হয়। এটা নিয়ে গ্যারির নিজেরও মন খারাপ হয়। যাই হোক, সবকিছুর পর জেরেমি গ্যারিকে সরিয়ে মাইককে আবার লিড অ্যাটর্নি হিসেবে দায়িত্ব দেয়, যদিও গ্যারি তখনও তাদের টিমে ছিল। মাইক আর হ্যাল মিলে তখন এমন একজনকে খুঁজে বের করে যে কিনা একসময় লয়েন গ্রুপের আন্ডারে কাজ করেছে।
পরের ট্রায়ালে সেই মেয়েকে কোর্টে তুলে মাইক এটা প্রমাণ করে যে লয়েন গ্রুপ দরিদ্র অঞ্চলগুলোতে ইচ্ছাকৃতভাবে ফিউনারাল সার্ভিসের দাম বাড়িয়ে রাখে, আর উপায় না থাকায় মানুষ বাধ্য হয়ে সেগুলো নেয়। এই ট্রায়ালের পর কেসের মোড় অনেকটাই জেরেমির পক্ষে চলে আসে। মাইক এবং তার সঙ্গীরা তাই এটা নিয়ে সেলিব্রেট করতে থাকে। এদিকে হ্যাল লয়েন গ্রুপের সব ফাইল খুঁজতে গিয়ে দেখে যে লয়েন গ্রুপের সাথে ন্যাশনাল ব্যাপটিস্ট চার্চের একটা কন্ট্রাক্ট ছিল দীর্ঘ সময় ধরে। হ্যাল তখন এই বিষয়ে আরও ফাইল জোগাড় করতে বলে। অন্যদিকে মাইকের ট্রায়ালের পর মেম দেখে যে গ্যারি পরের সপ্তাহের ট্রায়ালে খোদ মাইককেই সাক্ষী হিসেবে কোর্টে তুলবে জেরা করার জন্য। সে তাই আগে থেকে প্রস্তুত হয়ে থাকে। প্ল্যান মোতাবেক পরের সপ্তাহের ট্রায়ালে মাইককে সাক্ষী হিসেবে তোলা হয়। যেহেতু গ্যারির উপর সবাই নাখোশ ছিল, তাই গ্যারির বদলে লয়ার হিসেবে রেজি প্রশ্ন করতে আসে। সে মাইকের কাছ থেকে কিছু তথ্য নিয়ে আদালতের সামনে প্রমাণ করে যে লয়েন গ্রুপ যখন কন্ট্রাক্ট ডিল করে তখন তারা বলেছিল অল্প সময় কন্ট্রাক্ট ক্লোজ করবে, কিন্তু তারা ইচ্ছা করেই দেরি করেছে। এরপর মেম যখন প্রশ্ন করতে আসে তখন পুরো কেস নতুন দিকে মন নেয় এবং জেরেমির পক্ষে সবাই বুঝে যায় যে এই কেস আর জেরেমি জিততে পারবে না। মেম প্রথমে হালকা কিছু প্রশ্ন করার পর মাইককে বলে যে তোমরা জেরেমির সাফাই গাইতে গিয়ে বললে যে সে কু ক্লাক্স ক্লান নামক বর্ণবাদী সংগঠনের বিরুদ্ধে লড়েছে, কিন্তু সেখানে তোমার নিজের দাদাই তো সেই সংগঠনের সদস্য ছিল। তাহলে এটা নিয়ে তুমি কি বলবে? মেমের প্রশ্ন যেন আদালতে বোমার মতো ফাটে। সবাই অবাক হয়ে মাইকের দিকে তাকিয়ে থাকে। ট্রায়াল শেষ হওয়ার পর সবাই মাইককে দায়ী করতে থাকে এই কেস হারার জন্য। গ্যারি তখন বলে যে আমরা এখনও এই কেস জিততে পারবো, কিন্তু তারা কেউই গ্যারির কথা শোনে না। শুধুমাত্র হ্যাল ছাড়া বাকি সবাই তখন জেরেমির অ্যাটর্নি টিম ছেড়ে চলে যায়। যাওয়ার সময় হ্যাল একজন মেম্বারের কাছ থেকে ন্যাশনাল ব্যাপটিস্ট চার্চের ফাইলটা রেখে দেয়। এদিকে জেরেমিও বুঝে যায় যে এই কেস সে আর জিততে পারবে না, তাই সে গ্যারির সাথে দেখা করে কেস ডিসমিস করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্যারি তখন উইকেন্ডে তার বাবা মায়ের সাথে দেখা করতে শহর থেকে বাইরে ছিল। জেরেমি গ্যারির সাথে দেখা করতে গিয়ে দেখে তার ওয়াইফ গ্লোরিয়া ছাড়া বাসায় কেউই নেই। সে গ্লোরিয়াকে সবকিছু খুলে বলে এবং গ্লোরিয়ার সাথেই গ্যারির বাবা মায়ের বাসায় যায়। তারা সেখানে বেশ কিছুক্ষণ গল্পগুজব এবং স্মৃতিচারণ করে। সবশেষে জেরেমি যখন গ্যারিকে আলাদা ডেকে নিয়ে কেস ক্লোজ করার ব্যাপারে বলতে যাবে, তখনই হ্যাল তাদের কল দেয় এবং বলে যে তারা যেন কেসটা ক্লোজ না করে, কারণ সে এমন কিছু পেয়েছে যেটা পুরো লয়েন গ্রুপকে পথে বসিয়ে দিতে পারবে। এরপর গ্যারি আর জেরেমি শহরে ফিরে জানতে পারে যে লয়েন গ্রুপ ন্যাশনাল ব্যাপটিস্ট চার্চের সাথে কন্ট্রাক্ট করে বেশ কয়েক বছর কৃষ্ণাঙ্গদের মাঝে ফিউনারাল সার্ভিস দিয়েছে। তারা তখন একটা কৃষ্ণাঙ্গ কমিউনিটির সাথে যোগাযোগ করে এবং জানতে পারে লয়েন গ্রুপ সার্ভিস দেওয়ার নামে তাদের সব কিছু লুটে নিয়েছে। প্রথমে কম দাম বলার পরেও লাশ দাফনের সময় তারা প্যাকেজের দাম বাড়িয়ে দিয়েছে। এমনকি অসংখ্য লাশ তারা কোনো রকম চিহ্ন ছাড়াই কবর দিয়েছে, যেটা এখন একটা বিস্তীর্ণ মাঠের মতো মনে হয়। তো গ্যারির কাছ থেকে সাহস পেয়ে পুরো কৃষ্ণাঙ্গ কমিউনিটি আদালতে এসে সাক্ষী দেয় এবং এক এক করে লয়েন গ্রুপের পর্দা ফাঁস করতে থাকে। এরপর গ্যারি লয়েন গ্রুপের এক ফিনান্স ম্যানেজারকে প্রশ্ন করে জানতে পারে যে ন্যাশনাল ব্যাপটিস্ট চার্চের সাথে ডিল করে লয়েন গ্রুপ মোট $1.2 বিলিয়ন লাভ করেছে, অথচ যার পরিবর্তে চার্চের লোকেরা মাত্র কয়েক লাখ ডলার পেয়েছে। এরপর গ্যারি সাক্ষী হিসেবে স্বয়ং রে লয়েনকেই কোর্টে তোলে। গ্যারি লয়েনকে বলে তুমি যে ইয়োটে বসে জেরেমির সাথে বিজনেস ডিল করেছো তার মূল্য কয়েক মিলিয়ন ডলার, যে খাবার খেয়েছো তার মূল্য কয়েক হাজার ডলার, অথচ আমেরিকায় বসবাস করা এই কয়েক হাজার কৃষ্ণাঙ্গদের জীবনের মূল্য তোমার কাছে কিছুই না। তাদের প্রিয়জন হারানোর বেদনার সুযোগ নিয়ে তুমি তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছ। এখানে গ্যারির প্রশ্নের উত্তরে লয়েন কিছুই বলতে পারে না। ট্রায়াল শেষ হওয়ার পর সেদিন রাতে লয়েন গ্রুপ গ্যারি, জেরেমি এবং জেরেমির ওয়াইফকে আলাদা ডেকে নিয়ে মিটিং করে। সেখানে লয়েন বলে যে তোমরা কেস জিতলেও এত টাকা পাবে না যতটা চাচ্ছ। যেহেতু এখানে আমাদের কোম্পানির রেপুটেশন যুক্ত আছে, তাই আমি তোমাকে ভালো একটা ডিল অফার করছি, তোমরা কেসটা ছেড়ে দাও। এটা বলে লয়েন প্রথমে $50 মিলিয়ন, এরপর $75 মিলিয়ন অফার করে, কিন্তু জেরেমি দুটো অফারই না করে দেয়। এটা দেখে লয়েন এক প্রকার শকড হয়ে যায়। যাই হোক, অফার নাকচ করে দিয়ে জেরেমিরা পরদিনও ট্রায়ালে যায় এবং তারা কেসটা জিতে নেয়। এখানে কোর্ট সবাইকে চমকে দিয়ে লয়েন গ্রুপকে নির্দেশ দেয় যে তারা যেন জেরেমির দাবি করা $100 মিলিয়ন সাথে তাদের আরও $400 মিলিয়ন দেয় জরিমানা হিসেবে। কেস জেতার পর সবাই খুব খুশি হয় আর জেরেমি এক প্রকার বাকরুদ্ধ হয়ে বসে থাকে, কারণ সে স্বপ্নেও ভাবেনি সে এই কেস জিততে পারবে। কেস শেষ হওয়ার পর গ্যারি আর মেইমের আরও একবার দেখা হয় এবং তারা একে অপরকে শুভকামনা জানিয়ে বিদায় নেয়।
যদিও এরপর লয়েন কোম্পানি আপিল করে টাকার অ্যামাউন্ট 500 মিলিয়ন থেকে 175 মিলিয়নে নামিয়ে এনেছিল এবং এর 2 বছর পর রে লয়েনকে লয়েন কোম্পানির সিও পদ থেকে বহিষ্কৃত করা হয়। এমনকি এর বছরখানেক পরেই লয়েন কোম্পানি সর্বশান্ত হয়ে যায়। অন্যদিকে জেরিমি তার বিজনেস থেকে লাভের 40% কৃষ্ণাঙ্গ কমিউনিটির জন্য বরাদ্দ করে দেয়। 2016 সালে জেরিমি মারা যাওয়ার আগ পর্যন্ত গ্যারির সাথে তার বন্ধুত্ব বজায় রেখেছিল। গ্যারি এরপরে আরও বেশ কিছু বড় বড় কেস জিতে এবং তৎকালীন সময়ে জায়ান্ট কিলার হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। এই মুভিটি আমাদের বেশ কিছু শিক্ষা দেয়। তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো কঠিন মুহূর্তগুলোতে আমরা যেন আশা না হারাই, আর গায়ের রং কিংবা বংশ দিয়ে কাউকে যেন বিচার না করি। যদিও বর্ণবাদের অন্ধকার সময় কেটে গিয়েছে, তবে আমাদের বাংলাদেশে এখনও অনেকে আছে যারা গায়ের রং কিংবা মানুষের পোশাক বা অবস্থানের কারণে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে। এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।